ইউনূস সহ আরো ৩ জন উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছে, জরুরিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো। প্রিয় দর্শক শ্রোতা, হয়তোবা শুনে আপনারা অবাক হচ্ছেন। অবাক হওয়ার কোনো কারণ নাই। কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। আসলেই বাংলাদেশে কি হতে যাচ্ছে, চাঞ্চল্যকর তথ্য। এবং আপনারা জানেন যে সেনাবাহিনী ইউনূস এই দুইজনের মধ্যে কিন্তু বিশাল একটা দ্বন্দ্ব লাগছে অথবা লাগাচ্ছে। আবার বিএনপি এনসিপি মুখোমুখি ভীষণ একটা সংঘর্ষ হতে যাচ্ছে। যাই হোক, চলেন মূল ভিডিও গেলে দেখি, তারপরে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। অদ্ভুত ব্যাপার, নিজেদের সমালোচনাটা বাদ দিয়ে আইনমন্ত্রী বা আইন উপদেষ্টাকে নিয়ে আলোচনা করছেন সার্জিস আলম। অথচ আজকে একটা বড় ধরনের ধাক্কা খাইল। হাইকোর্টের এই যে রিটটা যে খারিজ করে দিল, এটা কার পরাজয়? সরকারের পরাজয়, নাকি এই সার্জিস আলমদের মতন ছাত্র নেতা যারা একটা অপরিপক্ক রাজনৈতিক দল গঠন করলো তাদের? বরং আমি মনে করি যে এটার পুরো দায় আজকে যে সরকার পরাস্ত হলো, ইশরাককে শপথ না নিয়ে ছলাকলা করলো, এবং এই সার্জিস আলম কিন্তু একটা উপদেশ দিল যে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের এমন করা উচিত না, আদালতের রায় নিয়ে মেয়র হওয়া উচিত না, তিনি অত্যন্ত জনপ্রিয়, তার উচিত নির্বাচন করে জিতে এসে মেয়র হওয়া। কত রকম উপদেশ। কিন্তু আজকে হাইকোর্টের রায় কি হলো? হলো যে হ্যাঁ, ওই ইশরাকই বৈধ মেয়র এবং তাকে শপথ না নিয়ে যে ভুল করলো তার জন্য সার্জিস আলম আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা, তার পদত্যাগ চাইল না। তারপরে সরকারের ভেতরে যারা ছাত্রদের দল এনসিপি সমর্থন করছে সরাসরি ভাবে, তাদের পদত্যাগ চাইল না। দল হিসেবে তারা নির্বাচন কমিশন দিয়ে একটা পোর শোডাউন করে উল্টা সমস্ত দায় দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে চাপানোর চেষ্টা করলো। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা ঘেরাও করলো, আদালতের আদেশ উপেক্ষা করলো, নির্বাচন কমিশনের গেজেটকে তোয়াক্কা করলো না। সেই কারণে সার্জিস আলমদের কোনো লজ্জা নেই, কোনো অনুশোচনা নেই, পদত্যাগ চাইল না। এখন এই ব্যর্থতার দায় দায়িত্ব আস্তে করে অন্যভাবে অন্য ইস্যু নিয়ে আসিফ নজরুলের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। আসিফ নজরুলের কি ব্যর্থতা অন্য সেকশন, কিন্তু আজকে এইটার জবাব কে দেবে? এই দায় যে সরকারকে যে একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলানো হলো, এটা কারা করলো? এটা কি সরকার করলো, নাকি সরকারের কিছু অংশ যাদের রাজনৈতিক উচ্চাভিলাষ আছে, যারা মনে করলো যে জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে এমন একটা রাজনৈতিক দল করলো যে হাসিনাকে ফেলানো গেছে, ক্ষমতায় আসা তো কোনো ব্যাপারই না, লক্ষ লক্ষ মানুষ ভোট দেবে। আজকে কোথায় কোথায় গতকাল থেকে সারা ঢাকা শহর হচ্ছে বিএনপি বা ইশরাক সমর্থকদের নিয়ন্ত্রণে। তার বিপরীতে এনসিপি শোডাউন কোথায়? নেই। কেননা খুব দ্রুত বেগে যেমন তাদের উত্থান ছিল তেমন দ্রুত পতন ছিল। তাদের যে এই রাজনৈতিক দল করবে, ছাত্ররা রাজনৈতিক দল করে নির্বাচন করে ক্ষমতায় আসবে, এরকম কি ম্যান্ডেট ছিল? ছিল না। তারপরও জোর করে এই সরকারকে তারা রাজনীতিকরণ করলো এবং বলা হচ্ছে একটা অরাজনৈতিক সরকার যার অধীনে নির্বাচন হবার কথা। এখন উল্টা বিএনপি বলবে যে না, ডক্টর ইউনূস তো নিজেই এনসিপি কে সমর্থন করে, এখানে সরকারের লোকরা সরাসরি ভাবে রাজনীতির সাথে যুক্ত, এই সরকারের অধীনে তো নির্বাচন হবে না। এই সমস্ত ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে সার্জিস আলমদের পদত্যাগ নিজেরা না করে দল থেকে তিনি আসিফ নজরুলের পদত্যাগ চাইছেন। কি অদ্ভুত আচরণ দেখেন। বলছেন যে বর্তমানে টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগার জামিন হয়ে যায় বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন। তা আজকে রিটটা যে খারিজ করে দিল, আজকের ঘটনা বাদ দিয়েছে আর একটা ঘটনা নিয়ে আলোচনা করতেছে। দেখেন, ফেসবুক পোস্টে সার্জিস আলম বলছেন যে টাকা রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। তো জামিন হয়ে যায়, আদালত তো স্বাধীন, আদালত বলুক কেন জামিন হয়ে যায়। জামিন হয় এই কারণে ফেক সমস্ত মামলা, সমস্ত নথিপত্র ছাড়া জোর করে করে বিভিন্ন গুজামি তথ্য দিয়ে এই ভুল মামলা করার খেসারত। আইন আদালত চলবে আইনের ভাষায়, এখানে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, রাজনৈতিক কোনো লক্ষ্য থাকে না, আইন চলে আইনের ভাষায়। সেগুলো হচ্ছে এক একটা হত্যা মামলায়
200, 300, 400 করে যে জড়ানো হচ্ছে, তো তাদের তো জামিন হবেই। টাকা রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী লীগ আমলে জুলুমের শিকার অনেক। এখন রাজনীতি তার সঠিক পথ বা গন্তব্য হারিয়ে ভুল পথে এগুচ্ছে, এমনটি নেটিজেনরা মনে করছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রফেসর ইউনূসের উপর চাপ আসতে শুরু করছে এবং প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো ঠিক মতো কাজ করছে না, তাকে সহযোগিতা করছে না, তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। এইরকম তথ্য ইতিমধ্যে বিভিন্ন ফোরাম থেকে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের বেশ কয়েকজন সাংবাদিক যারা গঠনমূলক সমালোচনা করেন কিংবা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারাও বিভিন্ন ব্যক্তির উপর আঙুল তুলেছেন ষড়যন্ত্রে। আবার পাশাপাশি আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চলের মেয়র বা প্রশাসক, এই দুটো পদ নিয়ে লড়াই চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মধ্যে। শেষ পর্যন্ত হাইকোর্ট রিট খারিজ করে দেয় আমাদের ইশরাক হোসেনের শপথে আর কোনো বাধা নেই এমন তথ্য এসছে। পাশাপাশি এটিও আসছে ইশরাক হোসেন শিগগিরই শপথ নিতে পারছে না, তার সামনে আরো বাধার দেয়াল আছে। সবকিছু মিলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাবে, চলুন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো। প্রিয় দর্শক, 54 বছরও একটি দলকে খুঁজে পেলাম না যাদের হাতে দেশটাকে তুলে দিয়ে আমরা একটু শান্তিতে ঘুমোতে পারবো। আস্থা রাখার মতো একজন নেতাকেও খুঁজে পেলাম না যারা দুর্নীতি লুটপাট বন্ধ করে দেশটাকে সোজা পথে পরিচালিত করবেন। পেয়েছিলাম এমন একজনকে, তিনি আমাদের জিয়াউর রহমান, কিন্তু তাকেও অকালে আমরা হারিয়েছি। আজ 54 বছর পর মনে হচ্ছে আমরা 54,000 মাইল পেছনে চলে গেছি, কিন্তু আমরা দেখছি পৃথিবী এগিয়ে গেছে 54 লক্ষ মাইল সামনে। 18-20 কোটি মানুষ আছে এই দেশে, কিন্তু একজনও কি দেশ প্রেমিক নেই? এই দেশ প্রতি সেকেন্ডে একজন রাজনীতিকের জন্ম দেয়। পাড়ার মহল্লায় মূর্খ বেয়াদব গুন্ডা মাদক সেবী মাদক বিক্রেতারা এখন আমাদের নেতা। তাদের পেছনে আমাদের স্লোগান তুলতে হয়, তাদের পেছনে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের মেধাবী আমলা, পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, সবাই। আমাদের তরুণ বিজ্ঞানীরা সৃষ্টি কিংবা উদ্ভাবন বাদ দিয়ে তারা শর্টকাটে এখন বড়লোক হতে অর্থের পেছনে ছুটছে। আমাদের মেধাবী ছাত্ররা দেশের চেহারা না পাল্টে নিজের ভাগ্য পাল্টাতে ব্যস্ত। পাড়ার দোকানি যে চা বিক্রি করে সেখান থেকে যে রাজনীতিটা শুরু হয় সেটা বঙ্গভবন কিংবা গণভবনেও চর্চা হয়। এই দেশে মেধার চর্চা হচ্ছে না। যে দেশে সকাল হলেই মসজিদ বা মক্তব থেকে কোরআনের আয়াত ভেসে আসতো, সেই দেশে এখন রাজনীতির গালি গালাজ চর্চা হয়। প্রিয় দর্শক, সেই দেশটিতে এখন আমরা বসবাস করছি। এটি আজকে আমার ফেসবুকের একটি পোস্ট ছিল, আমি যেটি আপনাদের একটু হলেও পড়ে শোনালাম। প্রথমে আমরা আসছি ইশরাক হোসেনের মামলা ইস্যুতে, তারপর আমরা চলে যাব প্রফেসর ইউনূস, মানে আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, দুঃখিত, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে বিদায় নিচ্ছেন এই প্রসঙ্গে। প্রথমে আমরা যে খবরটি পেলাম সেটি হলো আজকে হাইকোর্টে যে আবেদনটি করা হয়েছিল, ঢাকার দক্ষিণের একজন সিটিজেন, তিনি ইশরাকের শপথের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন। সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। খুবই ছোট্ট করে আপনাদের কিছু সংক্ষেপে কিছু ভিডিও চিত্র দেখালাম। যে দর্শক শ্রোতা, আসলেই বাংলাদেশে কি হতে যাচ্ছে? কেউ গুজব ছড়াচ্ছে, কেউ গুজব করছে, আবার কেউ সত্য বলছে, আবার সত্য হচ্ছে। তো এইগুলো আসলে চলছেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি নির্বাচনে ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, এবং করিডোর নিয়ে তিনি বলেছেন যে একজন নির্বাচিত সরকারি এই করিডোরের সিদ্ধান্ত নিতে পারবে। সো এইটা কিন্তু ইউনূসের বিরুদ্ধে চলে গেল। তো ইউনূস সরকারের প্রতি মানুষের একটু ক্ষোভ আক্ষেপ
এটা কিন্তু ইতিমধ্যেই জমে গেছে এবং তারা বলছে যে ইউনূস হটাও দেশ বাঁচাও। তো যাই হোক, এবং এদিকে আমাদের মেয়র তিনি আসলে বলছে যে ইশরাক হোসেন তিনি বলছে যে এই ছোট বাচ্চা ছোট ছেলে যে আসিফ মাহমুদ আছে তাকে পদত্যাগ করতে হবে, আসিফ নজরুলের পদত্যাগ করতে হবে। পদত্যাগের জন্য তারা রাস্তায় নেমে গেছে। তো এখন আসলে কি করবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার? তিনি কি রাগে ক্ষোভে নিজেই পদত্যাগ করবেন? কি মনে হয় আপনাদের, এই সিদ্ধান্ত কি নিতে যাচ্ছেন? জানাবেন কমেন্টে। ধন্যবাদ সকলকে।